আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। রাস্তা আটকে রাজনৈতিক কর্মসূচি না করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ। সারা দেশে তেলের জন্য পাম্পে পাম্পে অপেক্ষা। অনিয়ম তদারকিতে কর্মকর্তা নিয়োগ। পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। বিভিন্ন জ্বালানি নিয়ে এক মাসে চট্টগ্রাম বন্দরে এসেছে 29 জাহাজ। তেলের আমদানি ব্যয় মেটাতে বিদেশি সহযোগীদের দ্বারস্থ সরকার। বাজেটেও থাকবে নীতি কৌশল। এক মাস পার হলেও ইরান যুদ্ধ থামার লক্ষণ নেই, বাড়ছে ব্যাপকতা। সৌদির মার্কিন ঘাঁটিতে IR-30 হামলায় 12 সেনা আহত। তেহরানের খোন্দা পানি গবেষণা কেন্দ্রে বড় আক্রমণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলীয় নেতা কর্মীদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী। দীর্ঘ অনেক বছর পর তিনি দেশে ফিরেছেন এবং একই সাথে প্রধানমন্ত্রী হিসেবে আসন অলঙ্কৃত করেছেন। সেই সাথে নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে তিনি প্রথমবারের মতো আসলেন। স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের উপচে পড়া ঢল আমরা ঠিক দুপুর থেকে অপেক্ষমান ছিলাম। সেখানে দেখেছি যে হাজার হাজার নেতাকর্মী, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু এসেছেন এবং বলতে হবে যে তিনি 7:30টায় এসে ঠিক 10টা পর্যন্ত তিনি ছিলেন এবং এই সময়ে তার সাথে যে মন্ত্রী পরিষদের সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন এবং দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা যাবৎ তিনি কিন্তু এখানে বৈঠক করেছেন। ছাত্রদল কমিটির যারা আছেন তাদের সাথে কথা বলেছেন। সাংগঠনিকভাবে যেই নীতি নির্ধারণী বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও তিনি আলাপ করেছেন এবং বলতে হবে যে তিনি যে দোতলার যে বেলকনি রয়েছে সেই বেলকনি থেকে তিনি মাইকে কিন্তু সবার উদ্দেশ্যে কথা বলেন এবং একই সাথে আশা ব্যক্ত করেছেন যে তিনি কিছুদিন পরপরই তার কেন্দ্রীয় কার্যালয়ে সাংগঠনিক কাজগুলো করার জন্য আসতে চান। যদিও এই সড়ক ব্যবস্থাপনায় যাতে নেতাকর্মীরা যানজটের সৃষ্টি না করেন সেই জন্য তিনি অনুরোধ জানিয়েছেন এবং তিনি বলেছেন যাতে এখানে উপচে পড়া ভিড়ের সৃষ্টি না হয় এবং জনদুর্ভোগের যাতে সৃষ্টি না হয় সেই বিষয়টি নিশ্চিত করার কথা তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন। এবং আমি ছাত্রদল সভাপতি রাকিব সাহেবের সাথে কথা বলেছিলাম। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তিনি যারা কমিটির সদস্য ছিলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে কাজ করেছেন, তাদের সাথে তিনি কথা বলেছেন, খোঁজখবর নিয়েছেন এবং তিনি নির্দেশনা দিয়েছেন যে তার সবাই যাতে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে সেই নির্দেশনা তিনি দিয়েছেন। একই সাথে বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধারের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। দেশের পাম্পগুলোতে তদারকি জোরদারে নিয়োগ দেওয়া হচ্ছে কর্মকর্তাদের। এছাড়া তেল সরবরাহ নিশ্চিতে সারা দেশের 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হচ্ছে। এদিকে রাজধানীতে সকাল থেকেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। অব্যবস্থাপনার অভিযোগ গ্রাহকদের, আর পাম্প সংশ্লিষ্টদের দাবি অনেক যানবাহনে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও চালকরা ভিড় করছেন পাম্পে, আর এতেই বাড়ছে চাপ ও ভোগান্তি। গাড়িতে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও আবার লাইনে দাঁড়িয়ে তেল নিতে আসায় পাম্প কর্মীদের সঙ্গে এ বাকবিতণ্ডা। রাজধানীতে প্রায় প্রতিটি পাম্পেই এমন দীর্ঘ লাইন। প্রায় 1 ঘন্টার পর্যবেক্ষণে দেখা যায় পরিবাগের এই পাম্পে অনেকেই গাড়ি ও মোটরসাইকেলে নিচ্ছেন অতিরিক্ত জ্বালানি। যদিও প্রয়োজনের ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন। সরকারিভাবে রেশনিং নেই, পাম্পগুলোতে নিজেরাই তেল দিচ্ছে রেশনিং পদ্ধতিতে। লাইনে দাঁড়ানো সবাই যেন তেল পান সেজন্যই এ সিদ্ধান্ত। কেউ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, আবার কেউ কয়েকটি পাম্প ঘুরে তেল না পেয়ে দাঁড়িয়েছেন আরেক পাম্পের লাইনে। দুপুরের পর ডিপো থেকে তেলবাহী গাড়ি পৌঁছালে শুরু হয় সরবরাহ। তবে কিছু পাম্পে তেল মজুদ রাখার অভিযোগও আছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি পাম্পে নজরদারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রত্যেক পাম্পের তদারকিতে থাকবেন একজন কর্মকর্তা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের পাম্পে এ কর্মকর্তা নিয়োগ দেবে বিপিসি। জেলা উপজেলায় কাজ করবেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চালক ও পাম্প সংশ্লিষ্ট সবাই। গেল কয়েকদিন চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন পাম্পে মজুত করা তেল পাওয়া গেছে। নিয়মিত নজরদারি থাকলে এ মজুত ঠেকানো যাবে, প্রত্যাশা অপেক্ষায় থাকা চালক আর পরিবহন সংশ্লিষ্টদের। সারা দেশে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত এবং অবৈধভাবে মজুত ঠেকাতে 9 জেলার 19টি তেল ডিপোতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ডিপোগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। এদিকে পেট্রোল পাম্পে ঘন্টার পর ঘন্টা তেল না পেয়ে জামালপুরে বিক্ষোভ করেছে মোটরসাইকেল চালকেরা। রূপগঞ্জে অতিরিক্ত তেল না দেয় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতা কর্মীদের বিরুদ্ধে। এদিকে ময়মনসিংহের ফুলপুরে 24,000 লিটার জ্বালানি জব্দ করেছে প্রশাসন। কিছুদিনের মধ্যে জ্বালানি তেলের সরবরাহ বাড়বে, তবে আমদানি ব্যয় নিয়ে চাপ কমবে না। দরকার হবে বাড়তি অর্থ, যার যোগানে
বিদেশি সহযোগীদের দ্বারস্থ হচ্ছে সরকার। বাজেট সহায়তা নিয়ে IMF এর পাশাপাশি আলোচনা হচ্ছে বিশ্বব্যাংক, ADB ও IDBর সাথে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানালেন, মূল্যস্ফীতি না বাড়াতেই আপৎকালীন এই কৌশল, যার বিস্তারিত থাকবে আগামী বাজেটে। নতুনত্ব আসবে জ্বালানি নীতি নিয়েও। জ্বালানি তেলের জন্য এমন অপেক্ষা এখন প্রতিদিনের দৃশ্য। পেট্রোল পাম্পের সামনে মোটরগাড়ির দীর্ঘ সারি, মূল চাহিদা ডিজেলের। পাশেই নিজস্ব গাড়ি আর বাইকের অকটেন মিলবে কিনা তা অনিশ্চিত। তাই তেলের ট্যাঙ্কার দেখলেই হুমড়ি খেয়ে খোঁজ নিচ্ছেন চালকরা। বাংলাদেশের জীবন যেন অকটেন আর ডিজেলের মাঝখানে আটকে গেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরো লম্বা হোক কিংবা থেমে যাক, জ্বালানি তেল নিয়ে মাথা ব্যথা যে সহসাই থামছে না, এটি বেশ স্পষ্ট। এবং সেই তেলও যে বাড়তি দামে আমদানি করতে হতে পারে, সেই পূর্বাভাসও মিলছে নানা মহলে। এমন অবস্থায় এই অর্থের যোগান নিশ্চিত করতে বিদেশি সহযোগীদের কাছ থেকে প্রায় $2 বিলিয়ন অর্থ সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। 18 কোটি মানুষের বাংলাদেশে সিংহভাগ তেলই আমদানি নির্ভর। ক্রুড আর রিফাইন্ড ফুয়েল আমদানিতে বছরে খরচ হয় প্রায় $1000 কোটি। গবেষণা সংস্থা জিরো কার্বন অ্যানালিটিক্স জেটসিএ বলছে, মার্চে বাংলাদেশ 2,93,000 টন ডিজেল আমদানির পরিকল্পনা করলেও এখন পর্যন্ত বাতিল হয়েছে 60,000 টনের অর্ডার। মধ্যপ্রাচ্য সংকট চললে বার্ষিক জ্বালানি আমদানি ব্যয় প্রায় $500 কোটি বাড়তে পারে, যা 2025 সালের তুলনায় 40% বেশি। সংকট মোকাবেলায় সরকারকে নতুন ঋণের আশ্বাস দিয়েছে একাধিক বিদেশি সহযোগী। গেল সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে $130 কোটি ছাড় নিয়ে। $50 কোটি বাজেট সহায়তা অনুমোদন দিয়ে রেখেছে এশীয় উন্নয়ন ব্যাংক ADB, যা পরে বেড়ে 75 বা 100 কোটি ডলারও হতে পারে। $210 কোটি ঋণ দিতে চায় ইসলামী উন্নয়ন ব্যাংক IDB। বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান IFC থেকে আসতে পারে আরো $50 কোটি। ঋণের পরিধি বাড়লে চাপ পড়বে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে। আমদানি সক্ষমতার সময়কাল বা ইম্পোর্ট কভার নেমে আসতে পারে 5 মাসের নিচে। আরো বাড়তে পারে মূল্যস্ফীতি। প্রশ্ন হচ্ছে, এই চাপে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে বাধ্য হলে অর্থনীতি কি সামাল দেয়া যাবে? 1 মাস পূর্ণ হলো মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির। কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও থামেনি হামলা পাল্টা হামলা। সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় আহত হচ্ছে 12 সেনা, ক্ষতিগ্রস্ত কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফট। যৌথ অভিযানের টার্গেট হয়েছে ইরানের পরমাণু স্থাপনা, ইস্পাত কারখানা ও পানি গবেষণা কেন্দ্র। উত্তপ্ত লেবাননও। দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে 24 ঘন্টায় 82 দফায় অভিযান চালিয়েছে হিজবুল্লাহ। ধ্বংস করেছে 2টি মার্কাভা ট্যাঙ্ক। ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়েছে ইরান। মূল টার্গেট তেল আবিব ও পূর্বাঞ্চল। আঘাত এনেছে ক্লাস্টার মিসাইলও। রাজধানীর জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছে 1 জন, আহত আরও 4 জন। ক্ষতিগ্রস্ত একাধিক আবাসিক ভবন, দোকানপাট, রাস্তাঘাট। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে জোরদার হামলা চালিয়েছে ইরান। আহত কমপক্ষে 12 মার্কিন সেনা, এদের মধ্যে 2 জনের অবস্থায় আশঙ্কাজনক। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফট। এই নিয়ে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে 3 শতাধিক মার্কিন সেনা আহত হয়েছে, নিহত 13 সেনা। ইরানের ছোড়া মিসাইলে আক্রান্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাতও। আবুধাবিতে আহত হয়েছে 5 ভারতীয়। বাহরাইনে দফায় দফায়